আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الراشي والمرتشي في النار। হাজারানে মজলিস, আজ পবিত্র জুম্মাবার, যাকে ছোট হজ বলা হয়। ছোট হজ মানে হজের দিন আপনারা জানেন পবিত্র মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফ করা হয়। তারপর আমাদের রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, এই যে রওজা মোবারক তিনি নিজের হাতে তৈরি করেছেন তার সাহাবীদেরকে নিয়ে। শত শত হাজার হাজার ইহুদিরা, মদিনার ইহুদিরা মুসলমান হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমাদের নবীজি তার সত্যের বাণী প্রচার করেছিলেন এবং সেখানেই তিনি থাকতেন। সেখানেই দরবার শরীফ ছিল, বিচার আচার হতো। এটাকেই ছিল ইসলাম জাহানের প্রথম রাজধানী। আমাদের নবীজি অনেক গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন বিশ্বের সেরা এবং সর্বশেষ নবী এবং রাসূল। তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, তিনি ছিলেন রাজনীতিবিদ, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী। তিনি ছিলেন শ্রমিক নেতা ছিলেন, কৃষক ছিলেন। নিজের হাতে খেজুর বৃক্ষ রোপণ করেছেন। আজুবা খেজুর নবীজির বাগানের, এখন ইউরোপে কিনতে পাওয়া যায়। আমি কয়েকবার কিনেছি তুর্কিদের দোকানে, বুঝেছ। আরব জাহানের বাহিরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তুর্কির মুসলমানরা। তুর্কির লোকরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন এবং তারা অটোমান সাম্রাজ্যের মাধ্যমে সারা ইউরোপে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এই অস্ট্রিয়া, ভিয়েনাতে পর্যন্ত ইসলাম শিক্ষা চালু করেছিলেন। কার্লেনবেয়ার্গ নামক একটা পাহাড় আছে, সেখানে মাত্র 10 জন তুর্কি সৈন্য এসে দখল করে ফেলেছিল। হ্যাঁ, তৎকালীন অস্ট্রিয়ার সম্রাট ভয়ে আতঙ্কিত হয়ে তাদের সব দাবি মেনে নিয়েছেন। এখন অস্ট্রিয়ার অরিজিনাল নাগরিকদের বাদ দিয়ে যারা বিদেশি নাগরিক এই দেশে এসে সেটেল করেছে, নাম্বার 1 হলো তুর্কি। তুর্কিদের এখানে কমপক্ষে এই ভিয়েনা শহরেই 500টার উপর মসজিদ আছে। কেউ বলে 1000টা হবে, হতে পারে। প্রতি পাড়ায় পাড়ায় মসজিদ, এবং উপরে যেগুলো সেগুলোই শুধু দৃশ্যমান, কিন্তু মাটির নিচেও অনেক মসজিদ আছে। ইয়াস, মাদ্রাসা আছে। পাঠান আজহার আমার অত্যন্ত প্রিয়। জুম্মা মোবারক দাদাও, কেমন আছো? কাল রাতে তোমার স্ত্রী অ্যাডভোকেট মুমু আমাকে মেসেজ পাঠিয়েছে, তার জ্বর হয়েছে, সে অসুস্থ। তুমি স্বামী হয়ে তার খবর লও না, তুমি দূরত্ব বজায় রাখলে তো হবে না দাদা। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি হয়। আমার প্রথমা স্ত্রী, বড় বউ,
আমার সাথে 2বার রাগ করে, একবার 7 বছর কথা বলেনি, আবার 5 বছর কথা বলেনি, সম্পূর্ণ পলিটিক্যাল কারণ। সে আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি না, পছন্দ করি না। সে শেখ হাসিনার আপন বোনের মতো। আমার ছেলে স্বপ্নীল, সেও মায়ের সাথে এরকম একবার 7 বছর কথা বলেনি, আবার 5 বছর কথা বলেনি। সে বলে হ্যাঁ শেখ হাসিনা আমার মা আমাকে গর্ভধারণ করেছেন, আপনি আমার জন্মদাতা পিতা, আপনাকেও শ্রদ্ধা করি, কিন্তু আপনি আমার হাঁটু আপাকে কেন গালি দেন? সামিয়া চৌধুরী, আজকে এটা নিয়ে কথা বলেছি কিছুক্ষণ আগে ইউটিউবে। এই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা রাজাকারের কন্যা, গায়ের রং ফর্সা, ওকে নাকি সুন্দরী বলে, মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলে, সেক্স অ্যাপিল করে। রাজাকারের মেয়ে, হবিগঞ্জের কুখ্যাত রাজাকারের পরিবারের সন্তান এই মহিলা। অগণিত পুরুষের সাথে তার দৈহিক সম্পর্ক ছিল, এখনও আছে। তার সম্পর্কে কথা বলেছি, তাকে বলেছি দেখি তুই কত বড় মাতারি, কত বড় ফকিন্নির মাইয়া, তোর বাপ মন্ত্রী ছিল, দেখি তুই আমাকে ধরে নিয়ে যা বাংলাদেশে। ডক্টর ইউনূসকে বলেছি কুখ্যাত রাজাকার, ছোট বড় আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল, চাটুকার। আমেরিকা ইচ্ছা করলে যেই কোনো মানুষকে, যেই কোনো দেশ থেকে, যে কোনো মুহূর্তে থেকে তার এজেন্টদেরকে ধরে নিয়ে যেতে পারে, যা খুশি তাই করতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়েছি সারা পৃথিবীকে, দেখি আমাকে কিছু করে দেখাও। আমার একটা পশম ছিঁড়ার মতো যোগ্যতা, ক্ষমতা কারণেই, কারণ আমি মিথ্যা কথা বলি না, আমি অন্যায়ের প্রতিবাদ করি। জানা মতে সারা জীবন কখনো মিথ্যা কথা বলিনি। পারলে কারো উপকার করেছি সারা জীবন, নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছি। যারা আমাকে শত্রু মনে করত, তারা এসে আমার পায়ে মাথা রেখে কুর্নিশ করে ক্ষমা চেয়েছে। ইয়াস, আমি একজন ফকির, দরবেশ, জিন্দা পীর। দাদা কেমন আছেন? নিষ্প্রয়োজনীয় কথাবার্তা। আর এই যে সেন্ট মার্টিনের কথা কয়েকবার লিখেছে, একজন বলবে, একটা হয়ে গেছে। সামিয়া চৌধুরী লিখেছেন এনাফ, ওকে? তোমাদের সকল মিউট করে দিচ্ছি আমি, ওকে? এখন আর তোমাদের কোনো লেখা আমি দেখব না। হ্যাঁ, তারপর মাঝে মাঝে দেখব। ফারহান তাহমিদ লিখেছেন, দাদা জামাত শিবিরের বুদ্ধিজীবী এবং বিজয় পালনকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা আমি পজিটিভ হিসাবে দেখি। কেউ যদি বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান করে, তোমরা দেখবা যারা ৭১-এর রাজাকার ছিল, ওরা নর্মাল জাতীয় পতাকা থেকে আরও ২-৩ গুণ বড় জাতীয় পতাকা বানায়। আমাদের ফরিদগঞ্জের কুখ্যাত এক মাওলানা আছে, বুঝছো, কারি মাওলানা হাফেজ, সে একটা ইসলামিক দলের প্রেসিডেন্ট, তার নাম কারি মাওলানা আবু তাহের। সে আমাকে দাদা বলে, আমি তাকে নাতি বলি। সে আদম ব্যাপারী করে, তার অফিসে মানে হাজিদেরকে নিয়ে ব্যবসা করে বেশি। তার অফিসে আমাকে কেবা কাহারা লাইভ ভিডিওতে দেখাইল। প্রথম পরিচয় হয়েছে প্রায় 3 বছর আগে মনে হয়, অ্যাবাউট 3 years ago। ও গণ অধিকার পরিষদেরই কোনো এক নেতা সেখানে গিয়েছিল এবং আমাকে টেলিফোন ভিডিওতে কল করে বলল, দাদা আপনার পাশের থানার এক লোক চাঁদপুরের এই কি একটা দলের প্রেসিডেন্ট আপনাকে চিনে, আপনার ভক্ত, একটু কথা বলেন। দেখলাম ভাই তার পিছনে বিরাট এক জাতীয় পতাকা। ওর চেহারা দেখে আমি কই, এই তোমাকে তো রাজাকারের মতো মনে হয়, এত বড় জাতীয় পতাকা লাগাইছো কি জন্যে? তুমি অভিনয় করছো তাই না? মানুষকে ধোঁকা দিচ্ছ। তোমার 14 গোষ্ঠী রাজাকার ছিল আমি জানি, মান্নান মালানা কুখ্যাত রাজাকার ছিল। তো ওর গ্রামের খবর নেওয়ার পর ওর কাছ থেকে জানলাম, সে বলে তার বাবা নাকি মুক্তিযোদ্ধা ছিল। আমরা ভেরি গুড, তোমার বাবা যদি মুক্তিযোদ্ধা থেকে থাকেন
তাকে আমি সম্মান করি। কিন্তু তুমি যেই দল করো এবং তোমার কথাবার্তা আমি শুনেছি অনলাইনে, তুমি তো কুখ্যাত রাজাকার। সকল মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুত্র নাতিপুতিরাও মুক্তিযোদ্ধা হবে, মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী হবে, এমন কোনো কথা নেই। ঠিক আছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চক্রান্ত করে সপরিবারে হত্যা করে বলে নেই, হত্যা করিয়ে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে কুখ্যাত খুনি জিয়া। এবং সে কর্নেল তাহেরকে, যে তার জীবন বাঁচিয়েছে, এই বেঈমানের বাচ্চা বেঈমান নিমুখারাম ছোট লোক গরিব জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আজ তোমার কাল আমার, তাই না? কর্নেল তাহেরকে মেরে ফেলেছে, কিছু হয়নি। আমি কর্নেল তাহের হত্যার বিচারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আরও অনেক বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে আমাদের দল, আমাদের পার্টি ব্যান্ড ছিল। জাসদ, তোমরা জানো, জাসদ ছাত্রলীগের অন্যতম নীতি নির্ধারক। জাসদের জন্মের সাথে আমি জড়িত ছিলাম। আমি অনেক খবর জানি, তোমরা যাহা জানো না এখনও। তো সেই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের, হাজার হাজার মুক্তিযোদ্ধার সৈনিকদের, তারপরে এয়ারফোর্সের অফিসারদেরকে তার এই জিয়াউর রহমান ফাঁসিতে ঝুলিয়েছে, হত্যা করেছে, নিজের হাতে গুলি করে হত্যা করেছে। তো কুলাঙ্গার জিয়াউর রহমানকে কি আমি এখন মুক্তিযোদ্ধা বলবো? গতকালকে যে নারী সতী ছিল, তারপর আমি যদি দেখি তাকে, দেখব কী করে? আমি তো আর ওই পতিতালয়ে যাইনি। গিয়েছিলাম একবার আইওলো থেকে, পতিতাদের পুনর্বাসনের ব্যাপারে আমাদের টিম কাজ করছিল, আমি সেই টিম লিডার ছিলাম। তখন দেখতে গিয়েছিলাম কয়েকটা পতিতালয়ে, তাদের জীবন কীভাবে আছে, বেঁচে আছে। অনেক রোগাক্রান্ত, খাওয়া নাই, পড়া নাই, ভাঙা ভুঙ্গা ঘরে ছিল। সেই পতিতাদের জন্য কোটি কোটি টাকা স্যাংশন দিয়েছে, আমি এনে দিয়েছি। বুঝলেন? আওয়ামী লীগের নেতারা কী করেছে? নারায়ণগঞ্জে টানবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় ছিল এক সময়। শামীম ওসমান অর্ধশিক্ষিত মূর্খ, সে সেটা ভেঙে দিয়েছে। ভাই, ওটা ভেঙে দেওয়াতে সেই পতিতারা কোথায় যাবে? তাদের পুনর্বাসন করতে হবে না? তারাও তো মানুষ ভাই, তাদের জীবিকার জন্য, পেটের দায়ে তারাও সমাজের সেবা করেছে, পতিতারাও সমাজ সেবা করে। বাংলাদেশের রাজনীতিবিদরা বেশিরভাগ পতিতালয়ে যাইয়া তাদের সব কথা বলবো না। এখন যদি আমি এই কথা বলি, তাহলে আমার হাঁসু আপাকে আর ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমার হাঁসু আপার বাবার নামে অনেক মজার মজার কথা বাজারে, পত্রপত্রিকায়, ইনকালাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখেছি। হ্যাঁ, এখন আমি এসা করবো না, যেহেতু গতকালকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হাঁসু আপাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে। বিএনপি এবং জামাতও আমার হাঁসু আপাকে চায়, কারণ তারা রাজনীতি বোঝে। যারা রাজনীতি বোঝে না, তারা বলে আওয়ামী লীগকে ব্যান করো, ছাত্রলীগ ব্যান করো। ব্যান করে কোনো লাভ হবে না, এইসব কাগজে লিখে রাখছে ব্যান, কোনো ব্যাপার আছে? বাংলাদেশে শতকরা 80% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের জন্য জীবন দিতে রাজি। কিন্তু ওরা কি এইসব রাজাকার আলপদদের কাছে জীবন দেবে? 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, ওটা টেরোরিস্ট অ্যাটাক ছিল, চক্রান্ত ছিল। এটা কোনো বিপ্লব হয়নি, এটা কোনো গণ অভ্যুত্থান হয়নি। সেনাবাহিনীর সাথেও চক্রান্ত করে বিলিয়ন বিলিয়ন ডলার কেস, এবং সেনাপ্রধানের কিছু করার ছিল না। সে নির্দেশিত হয়ে, র কর্তৃক নির্দেশিত হয়ে, সিআইএ কর্তৃক নির্দেশিত হয়ে শেখ হাসিনাকে ভারতে সসম্মানে 2 বোনকে, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে পৌঁছিয়ে দিয়ে এসেছে নিরাপদে। বুঝতে পেরেছ? সেফ এক্সিট।
সেনাবাহিনীতে বর্তমানে ক্যান্টনমেন্ট ঢাকায় যে কোনো সময় অভ্যুত্থান ঘটতে পারে। প্রতি রাতেই অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, কু পাল্টা কু হচ্ছে। অনেক সেনা অফিসারদের খোঁজ খবর নেই। আমার পরিচিত একজন আছে, কুমিল্লার একজন কর্নেল সাহেব, আমার সম্পর্কে ভাগিনা হয়। 5ই আগস্টের পর তার কোনো খবর নেই। অনেকের ধারণা সে বেঁচে নেই। গতকালকে শুনেছি প্রফেসর ডক্টর আবুল হাসনাত মিল্টনের একটা লাইভ থেকে 24 জন সেনা কর্মকর্তা, এর মধ্যে সম্ভবত 9 জন জেনারেল আছেন, সেনাবাহিনী থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে গোপন চিঠির মাধ্যমে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। কারণ তারা আমার হাঁটু আপার সরকারের নাকি দোসর ছিল, সহযোগিতা করেছিল। তার মানে মুক্তিযুদ্ধের সপক্ষের যারা ছিল, যে যেখানে মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে শুরু করে যত জায়গায়, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে সব ধ্বংস করে দিয়েছে এই 4 মাসে। ইউনূস কুখ্যাত রাজাকারের সন্তান। সে কুখ্যাত রাজাকার, একটা মাগিবাজ, খানকির পোলা ফন্দায়, ফন্দাইতে এখন আর সোনা খাড়ায় না, পোলা ফন্দাইতে পারে না। ডক্টর ইউনূসের হাড্ডিও পাওয়া যাবে না। শেখ হাসিনা তো যাই হোক সসম্মানে পালিয়ে গেছেন। আর নতুন যারা সমন্বয়ক উপদেষ্টা হয়েছ, তো ইয়ার থাকো, তোদের হাড্ডি, চামড়া, অস্থিমজ্জা খুঁজে পাওয়া যাবে না, বেশি বেড়ে গেছ। এইটুকুই বললাম। জুম্মার দিন বেশি কথা বলার দরকার নেই। আর আমি অসুস্থ, জোরে কথা বললে আমার সমস্যা হয়, প্রেশার বেড়ে যায়, শেষ পর্যন্ত ওষুধও কাজ হয় না। ওই দিক দিয়ে বড় বউ অসুস্থ, ছোট বউ ডাক্তার, কালকে বড় বউকে দেখে আসছে আমার বাসায়, আজকেও বড় বউকে নিয়ে আমার ছেলে হাসপাতালে গিয়েছে চেক আপ করতে, ব্লাড দিয়ে আসছে, ব্লাড পরীক্ষার জন্যে। তোমরা তো কেউ সহযোগিতা করোনি। রক্তের দরকার হয়েছে পরে আমি যখন ফেসবুকে বলেছি, অনেকেই সাড়া দিয়েছে। তবে আমার পারিবারিক আত্মীয় স্বজনের মধ্য থেকেই রক্ত সংগ্রহীত হয়েছে। কারণ B+, এটা হলো গরুর রক্ত, এটাকে বলে গরুর রক্ত, মানে কমন রক্ত, এটা কোনো তেমন দামি রক্ত নয়। A পজিটিভ আমার রক্ত, এটা আরিয়ান, ইউরোপিয়ানদের রক্ত, সম্ভ্রান্ত রক্ত। আর B পজিটিভ যাদের, সেটা গরুর রক্ত, বুঝছ। তারপরও পাওয়া গেছে, কিন্তু একবার একজন গেছে, তার রক্তে ইনফেকশন ছিল, নিতে পারেনি পপুলার হাসপাতালে। তারপরে আরেকজন গেছে পরের দিন, তার বয়স বেশি, সেই জন্যে রক্ত নেওয়া যায়নি, বুঝতে পেরেছ। অবশেষে আরেকজনের রক্ত নেওয়া গেছে, তিনি যুবক, তার রক্তে কোনো ইনফেকশন নাই। বাংলাদেশে মানুষের রক্ত দূষিত হয়ে গেছে, ঢাকা শহরে বিশেষ করে বাতাস দূষিত, বাতাসে বিষ, পানিতে বিষ, খাদ্যে বিষ, মানুষের অন্তরেও বিষ। এই সব বিষ থেকে মানুষকে উদ্ধার করতে হবে। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।